পরীক্ষাটা ভালো আছে। পরীক্ষাতে এরকমই হাতের লেখা দরকার হয়, কারণ ছোট লেখা হাতে নাম্বারটা মানে কী বলবো কম পাবে স্বাভাবিক, কারণ যে আয়তনের উত্তরটা দরকার তার থেকে ছোটই হবে। প্রশ্নের কম ক্রম অনুসারে লিখতে বললাম তোমাকে, 18টা আগে চেষ্টা করবে লেখার, বড় প্রশ্নের উত্তরগুলো আগে লিখবে, 7গুলো শেষের দিকে রাখবে। 18, 12, 7 এরকমই প্রশ্নের ক্রম থাকে দেখবে। 18 নম্বরে 2টো থাকে, তারপর 12 নম্বরে 3টে, তারপর 7 নম্বরে 4টা। ওইভাবেই পরপর লিখলে ভালো হয়। আর তোমার একটা জিনিস দেখলাম, 7 নাম্বার আর 12 নম্বরের অ্যান্সার দুটোই কিন্তু একই রকম হয়ে গেছে, মানে সাইজটা, আয়তনটা। মানে 7 নম্বরে মোটামুটি 150 শব্দ লিখতে হবে, আর 12 নম্বরে ওই 350 শব্দ মতো 300 থেকে 350 শব্দ। তো তোমার দুটো আয়তন একই হয়ে গেছে। 7টা একটু ছোট করবে, 12টার ক্ষেত্রে 350, 300 থেকে 350 শব্দের মধ্যে করবে। মানে পেজ সংখ্যা যদি বলো, পৃষ্ঠা সংখ্যা, 7 নম্বরে 1.5 পৃষ্ঠা করবে 7 নম্বরে, আর 12 নম্বরে 3 পৃষ্ঠা মতো করবে, 3 পৃষ্ঠা থেকে 3.5 পৃষ্ঠা। পাতা নয়, পৃষ্ঠা। পৃষ্ঠা মানে এক সাইডটা। হ্যাঁ, আর কাটাকুটিটা একটু কম করবে। কাটাকুটি যদি কাটো তো একটা দাগ দেবে, জাস্ট ড্যাশ দেবে, মানে গোল করে দাও না কেটে ওটাকে, তাহলে খাতাটা বোঝাও যাবে না যে তুমি কেটেছো বলে। গোল করে দিলে কি হয়, মানে ওটা একটু বেশি দেখায়। যাই হোক, তোমার পরীক্ষা ভালোই হয়েছে। আর আমি একটু নাম্বার কম কম করেই দিয়েছি, কারণ সবাইকে যদি 44টার মধ্যে 42, 43 এরকম নাম্বার পরীক্ষাতে দেয়ও না, এতটা নাম্বার গোড়ায় গোড়ায় দেয় না। তোমাদেরকে একটু আরও ইয়ে করতে হবে, মানে পড়তে হবে। কিভাবে কত সময় নিয়ে লিখেছো সেটা তো আমি জানি না, বলতে পারছি না যে কে কতটা সময় নিয়ে লিখেছে। বিদিশা আছে তো ক্লাসে, না? হ্যাঁ, বিদিশা তো সেম নাম্বার পেয়েছে। তোমার হাতের লেখা খুব ভালো, আর পরীক্ষায় তোমাকে একটু বড় লিখতে হবে। অনিশার হাতের লেখাটা ভালো, ওর সাইজটাও ঠিক আছে, হাতের যে বর্ণগুলো লিখেছে না, হরফগুলো ঠিক আছে। তোমার ক্ষেত্রে একটু ছোট আছে, তুমি পরীক্ষায় একটু বড় করে লিখবে, মানে তাহলে কী হবে, উত্তরের আয়তনটাও বড় হবে। আর স্পষ্ট বোঝাতে গেলে যেটুকু দরকার হয় বড় লেখার, সেটুকু লিখবে। মানে তোমার যেটা লিখেছো আমার মনে হয় আর একটু বড় লিখতে হবে পরীক্ষার সময়। এমনি লিখছো ঠিক আছে, পরীক্ষার সময় একটু বড় করে লিখবে। হুম হুম হ্যাঁ হ্যাঁ, তোমার সব ওগুলো ঠিক আছে। হাতের লেখাটাও ভালো আছে, কাটাকুটি বেশি নেই দেখলাম। সবার খাতাগুলো আমি দেখেছি, দেখেছি বলতে সময় লাগছে, কেননা একটা খাতা দেখার পরে আমি নোট করে রেখেছি তার কি কি অসুবিধা আছে না আছে। ক্লাসে আজকে সবাইকে জয়েন করতে বলেছিলাম, বাকিরা তো জয়েন করেনি, কার কি প্রবলেম আছে সেটা তো বলবো কি করে। মৌসুম, হ্যাঁ তোমাদেরটা কাল পরশুর মধ্যে দেবো। মৌসুমীর খাতাটা, মৌসুমী কত পেয়েছে? ও 34 পেয়েছে মনে হয়। মৌসুমীর হ্যান্ড রাইটিংটা মানে দারুণ। না, পম্পাদের ব্যাচে নয়। এই ব্যাচের মৌসুমীর কথা বলছি, তারা ওর হ্যান্ড রাইটিংটা দেখায় না। একটু ওয়েট। ওর খাতাটা দেখলাম, মানে কি বলবো, যথাযথ যেটাকে বলে না, যতটা উত্তর লিখতে হবে ততটাই লিখেছে। যেমন হ্যান্ড রাইটিং, মানে যতটা হরফটা বড় লিখতে হবে ততটাই লিখেছে। ওর খাতাটা মানে অনেক জিনিস পারফেক্ট দেখলাম। তোমাদের আমি দেখাচ্ছি একটু। বসুদা জয়েন করেছে না? বসুদার খাতা কত পেয়েছে দেখলে? বসুদার তো আওয়াজই শুনতে পাই না। বললাম বসুদা কত পেয়েছো দেখেছো? যাক, তোমার আওয়াজটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, হুম, দাঁড়া, তোমাকেও কিছু বলার ছিল, একটু একটু।
আচ্ছা দেখো স্ক্রিনে শো করছে? কেউ বলো, স্ক্রিনে শো করছে? হুম, দেখো এটা মৌসুমীর খাতা। ও কত পেয়েছে? 34 পেয়েছে মনে হয়, ওই বেশি পেয়েছে সব থেকে। হ্যাঁ, 34। দেখো ওর হ্যান্ডরাইটিংটা দেখো, আর উত্তরের আয়তন যেটা বলছিলাম না, আর হরফগুলো সেগুলো দেখো। আমি বলছি না যে হ্যান্ডরাইটিং দুর্দান্ত হতে হবে, পরিষ্কার লিখবে, স্পষ্ট লিখবে। দেখো ও স্পষ্ট লিখেছে, যে কেউ একবার দেখেই মানে পড়ে পড়ে বুঝতে পারবে যে কি লিখেছে। দেখো হাতের লেখাটা দেখো, এটাকে টানা হাতের লেখা তো বলবো না যে বিশাল টেনে লিখেছে। হুম। আর উত্তরের আয়তন দেখো, আমি যেটা নোটে দিয়েছি ওটাই লিখতে হবে এমন কোনো মানে নেই। আর তোমাকে নিজের মতো করে লিখতে হবে। পরীক্ষায় আমার নোটটা অনেক বড় হয়ে যাবে তুমি খাতাতে লিখলে, নিজে একটু ছোট করে লিখবে। দেখো পয়েন্টগুলো বেশ ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো লিখেছে, আর যতটা আয়তন ততটাই নিয়েছে। হ্যাঁ, আমি এরকমই বলছি যে এরকম আয়তনগুলো রাখবে, উত্তরের আয়তন প্লাস দেখো যেরকম বর্ণগুলো সে সাইজটা রেখেছে এরকম সাইজ লিখবে। যাদের মনে হচ্ছে যে আমার হাত লেখাটা এর থেকে একটু ছোট, তারা অবশ্যই বড় করবে। আর টানা লিখতে হবে না, টানা লেখার দরকার নেই, শুধুমাত্র আহ, পরিষ্কার স্পষ্ট লিখবে, যাতে স্যার বুঝতে পারেন তোমার হাতের লেখা। কারণ তাতে কি স্যারও ইমপ্রেস হবে, আর তোমার প্রচুর টানা হেজি লেখা তাতে স্যারের দেখতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে একটা বুঝতেই পারছো মনের মধ্যে একটা কেমন অটোমেটিক একটা রাগের ভাব চলে আসবে তোমার হাত লেখার প্রতি। তখন তোমার খাতাটার মন দিয়ে দেখবে না, তখন একটা গড়ে নাম্বার দিয়ে ছেড়ে দেবে। তো পরিষ্কার লেখো, এটা বলছি না ছোটোবেলার সময় তো নয় যে বলবো যে ধরে ধরে লেখো, প্র্যাকটিস করো। তুমি নিজেই পারবে, এখন কারেকশন করাটা খুব একটা কঠিন নয়। সাইজটা একটু বড় করবে, যাতে ছোট হাত লেখা আর একটু স্পষ্ট করবে। নিজেই তো বুঝতে পারো যে আমি একার ওকারগুলো কেমন লিখি, কেউ একার ওকারগুলো লিখছেই না, একদম ছোট্ট লিখে দিচ্ছে, কেউ অনেক বড় লিখে দিচ্ছে। তো সেইগুলো আশা করি জানো, নিজেই কারেকশন করতে পারবে। কারেকশনটা সব সময় হয়, যে কোনো সময়। আমার নিজেরই মাঝে মধ্যে কোনো একটা বর্ণকে মনে হয় যে কটা না আমার ভালো হয় না, তো আমি কোথাও দেখলাম যে অরিজিনাল ক কীরকম, আমি চেষ্টা করি যেরকম অরিজিনাল থাকে না সেরকম লেখার চেষ্টা করি। তো তাতে কি হয়, হাত লেখাটা ভালো হয়। অতটা তো হবে না, কিন্তু গঠনটা তুমি জেনে গেলে যে এরকম আসল গঠনটা। তো তাতে মনে হয় স্পষ্ট হাতের লেখা, টানা হাতের লেখার চেয়ে না স্পষ্ট হাতের লেখা বেশি নজর কাড়ে। তো তোমরা স্পষ্ট লেখার চেষ্টা করবে। বসুধার হাতের লেখাটা একটু ছোট আছে দেখলাম। পরীক্ষায় হাত এখন ঠিক আছে এমনি লিখতে পারো, কিন্তু পরীক্ষার সময় তোমার হাতের লেখাটা একটু বড় করবে হরফগুলো, যখন পরীক্ষার খাতাতে লিখবে। আর একার যেগুলো দিয়েছো না, একারগুলো একারগুলো একটু বড় করবে। আর উত্তরের আয়তনটা একটু কম হবে বসুধার ক্ষেত্রে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে উত্তরের আয়তনটা একটু বেশি হয়ে গেছে। জানি না আমারটা যদি তুমি সেম লিখেছো নোট, তাহলে তবুও বলবো পরীক্ষায় একটু কম লিখবে। কারণ কম কেন লিখতে বলছি, যতটা শব্দ দরকার সেগুলো ছাড়িয়ে যাচ্ছে, আর তাতে কি হবে তোমার সময়টা তুমি কম পাবে, দেখবে দেখবে সেই দিকে চাপ পড়ে যাবে। 18 নাম্বার 4.5 পৃষ্ঠা লিখবে। 4.5 পৃষ্ঠা, পৃষ্ঠা মানে পাতা নয় কিন্তু। পাতা বললে দু পাতা, দুটো পাতার এপিট ওপিট করে দু পাতা লিখলে, আর হাফ একদিকটা পুরোটা এক পৃষ্ঠা, এটা হচ্ছে তোমার 4.5 পৃষ্ঠা, মানে 5টা। হ্যাঁ, আর যেটা 12 নাম্বার সেটা 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখবে। আর 7 নাম্বার 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা মানে একটা পাতার একদিকটা আর পিছন দিকের হাফ, এটা 7 নাম্বারে। মানে 15 লাইন মোটামুটি লিখতে। 15 লাইন বুঝতেই পারছো যে একটা পৃষ্ঠাতে মোটামুটি 8 থেকে 10 লাইন, আর ওইদিকে বাকি 4-5 লাইন হয়ে গেল। তো এইভাবেই করবে, আয়তন অনুসারে করবে, দেখবে একদম পারফেক্ট তোমার টাইমটা ইয়ে হয়ে যাবে, মানে খাপ খাবে। আর যেই 18তে সময় নষ্ট করতে যাবে তাতে, 18তে কিন্তু তোমাদেরকে না আমি বলেই দিচ্ছি যে 15-16 এরকম নাম্বার দেয় না। 18তে নাম্বার কাটার জায়গাটা বেশি থাকে, ওটা শেষে রাখলে আরও বেশি নাম্বার যাবে। কারণ 18তে তুমি যদি 13-14 পেয়ে গেছো, তাহলে জানবে অনেক পেয়ে গেছো, ওর থেকে ওপর আমার মনে হয় না যে দেয়।
নাম্বার কাটার জায়গায় 18, 7 এখানে নাম্বার খুব একটা কাটা যায় না, তুমি ভালো লিখলে 5, 6 দিয়ে দেবে তোমাকে। 12তে 8, 9 পর্যন্ত দিয়ে দিল, কিন্তু 18তে 10, 11 এরকম নাম্বার, কতটা নাম্বার চলে যাচ্ছে ভাবো। আর সেটা যদি তুমি শেষের দিকে রাখো, তোমার হ্যান্ডরাইটিং খারাপ হবে শেষের দিকে, সময় কম থাকবে। 18তে তোমার এমনিতেই নোটটা খারাপ হয়ে যাবে, তাহলে তুমি শেষে কেন রাখবে? সেখান থেকে 18তে তোমাকে 8 দিল, তাও স্যার ভাববে যে 8 অনেক দিয়ে দিয়েছি, মানে 10 নাম্বার চলে যাচ্ছে। 18-র দুটো প্রশ্ন অবশ্যই প্রথমে করবে, সে যেমন তোমার হোক। হাতের লেখা 18টা তোমার প্রথম দিকে ভালো হবে, তোমার ভুলটা কম হবে, কনসেন্ট্রেট বেশি করতে পারবে। তাহলে তোমার 36 নাম্বার দুটো প্রশ্নে, মাত্র দুটো প্রশ্নে 36 নাম্বার। আর 7 নাম্বারে 4টা লিখবে, তবে গিয়ে তোমার 28 নাম্বার। তাহলে এটাতে ফোকাস করবে বেশি সব থেকে। 18টায় টার্গেট রাখবে, 36-এর মধ্যে অন্তত যেমন তোমার 28, 27, 28 পেয়ে যাও এই দুটো প্রশ্নের উত্তর লিখেই। আর কিভাবে টার্গেট করবে না, টুকরোগুলো টার্গেট করবে। 8 + 9, তোমার 8 + 10, বা তোমার 2 + 6 + 8, এইভাবে যেগুলো দেওয়া হয় সেগুলো টার্গেট করবে, আরও বেশি নাম্বার পাবে। শুধু 18 যেটা থাকে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ তোমার 18 নাম্বারে 4টা প্রশ্ন থাকবে, তো ওখানে দুটো করতে হবে। যে দুটো দেখবে টুকরো আছে, হ্যাঁ, এবার কমন পাওয়ারও ব্যাপার আছে, কমন হয়তো সবগুলোই পেয়ে গেলে, তখনকার কথা বলছি। তখন তোমার নির্বাচন কিভাবে করতে হবে, সবই তো কমন আছে, আচ্ছা যেগুলো টুকরো আছে সেগুলো আমি করি, সেগুলোতে নাম্বারটা বেশি পাবে। তোমাদের টুকরো প্রশ্ন প্রচুর আসবে। 18তেই দেখবে 1+1+ করে করে দেবে, কারণ গত বছর থেকে শুরু হয়েছে যে বড় প্রশ্নের মধ্যেও ছোট ছোট টুকরো থাকবে। 7 নাম্বারে দেখবে যে আসলে সেখানে 7 নাম্বারের কোনো প্রশ্নই নেই, 1+1+1, 2+2 এরকম 7 নাম্বারের প্রশ্ন হয়ে যায়। তো সেগুলো আরও ভালো, যদি তুমি কমন পেয়ে গেছো তাহলে সেখানে 7-এর মধ্যে তুমি 7ই পেয়ে যাবে, মানে এরকম হয়। কারণ 1 আর 2 নাম্বারে কি হয়, ফুল মার্কস দেওয়া হয়, কিন্তু শুধু 7 নাম্বারের যে প্রশ্নটা সেখানে তোমাকে খুব পারফেক্ট হলেও 6 দেবে, হয়তো 7-এ 7 খুব একটা দেয় না। তো চেষ্টা করবে টুকরোগুলো করার। বাকিরা তো ক্লাসে জয়েন করেনি, বাকিদের খাতাগুলো বলি। ঠিক আছে, তো আজকে তোমাদের পিজিবিজি 2 পেপারের আলোচনা ছিল। আর একটা জিনিস হচ্ছে, আজকে ক্লাসটা করার পরে তোমাদের রাত্রে চেষ্টা করবো আমি কোয়েশ্চেন দেওয়ার পিজিবিজি 2 পেপারের। ওটা 5-6 দিন সময় নেবে, তার বেশি নাও না, তার মধ্যে মানে লিখে জমা দেবে আমাকে, যেরকম পেপার 1-এর ক্ষেত্রে। তো পেপার 1-এর ক্ষেত্রে আমার একটু সময় লেগে গেল, মাঝে অনেক কাজ ছিল। তোমাদের পেপার 2-এর খাতাটা তাড়াতাড়ি দেখে আমি দিয়ে দেবো। পেপার 2-এ কেমন কি লিখছো, একটু কঠিন আছে তুলনামূলক পেপারটা, তো এই পেপারটা দেখি তোমরা কেমন কি পরীক্ষা দিচ্ছ। আর যেগুলো বললাম সেগুলো আশা করি এবার মাথায় থাকবে তোমাদের, যাদেরকে যেটা বললাম। বাকিরা তো জয়েন করেনি, তাদেরকে আর কি বলি, নেক্সট ক্লাসে তাদেরকে বলতে হবে কার কি অসুবিধা আছে। আচ্ছা, তোমাদের পিজিবিজি 2 পেপারের 18 নম্বরের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, একটাও মনে হয় বাকি নেই যা দেখছি আমি। আর 12 নম্বরের আজকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তাই তো? 12 নম্বরে কিছু বাকি আছে দেখেছো? পম্পাকে কোয়েশ্চেন সেটগুলো দেওয়া হয়েছে? মেসেজ করে দেবে একটা। উত্তরগুলো একই হবে ধরনটা, কোয়েশ্চেন সেটে কোয়েশ্চেন বেড়েছে না কমেছে সেটা দেখতে হবে। তো 12 নম্বরে দেখলাম যে তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো, হ্যাঁ একটা বাকি আছে, ক্লাসিক্যাল সাহিত্য বিচার পদ্ধতি। এটা বাদ দিয়ে মোটামুটি বাকি সব প্রশ্ন উত্তর দিয়েছি। 7 নম্বরের বাকি আছে নম্বর্থক বাক্যের শ্রেণী বিভাগ, মনে হয় এটা বাকি আছে। আর বাক্যের বিশেষ ভবন কাকে বলে, বাংলা বানান সমস্যা সংস্কার, দুটি বাক্যের উদাহরণ দিয়ে বাক্য বিগর্ভন বিষয়টি বুঝে দিন। এগুলো বাকি আছে, তাহলে তোমাদের পিজিবিজি 2 পেপারের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে, মানে আর 4-5টা মতো বাকি আছে।
তো একটা টপিক বাদ দিয়ে, মানে যে টপিকটা হচ্ছে ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস, বিভিন্ন দেশে, যেখানে আমেরিকার ভাষা বিজ্ঞান চর্চা, তোমার বাকি যেগুলো যেগুলো আছে তোমাদের, গ্রিসের ভাষা বিজ্ঞান চর্চা, রোমের ভাষা বিজ্ঞান চর্চা, এই ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন দেওয়া হবে। কারণ ওই চ্যাপ্টারটা সেইভাবে আলোচনা হয়নি, অনেকগুলো প্রশ্ন বাকি আছে উত্তর আলোচনা করতে, মানে উত্তর দেওয়া হয়েছে, আলোচনা করতে বাকি আছে, তার জন্য ওগুলো বাদ দিয়ে তোমাদের কোয়েশ্চেন করা হবে সেগুলো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই পেপারে কিন্তু হুবহু কমন পাবে, কমন এখানে পাবে, লিখতে হবে তোমাকে, কমন পেতে অসুবিধা নেই। এই পেপারে দেখবে যেগুলো প্রশ্ন আমি দিয়েছি সেগুলো থেকেই কমন পাবে, কিন্তু তোমাকে একটু পড়তে হবে। পিজি 2তেই বলছে, এটারই পরীক্ষা নেবো আজকে রাত্রে, আমি চেষ্টা করছি তোমাদের কোয়েশ্চেন দেওয়া। হ্যাঁ, ওটার ক্লাস হয়নি, আর রোমের ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস এটারও ক্লাস হয়নি, এগুলো আমার নোট করা আছে। তারপরে গ্রীসে ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস, এটা ক্লাস হয়নি। তো এই জন্যই বললাম যে এই টপিকটা বাদ থাকবে, ওই ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস, বাকিগুলো দিয়ে তোমাদের প্রশ্ন হবে। মাধুরী জয়েন করেছে না? মাধুরী কত পেয়েছে জানো, দেখলাম না। মাধুরী 32 পেয়েছে। তোমার হাতের লেখা ভালো, একটু বড় করে লিখবে কিন্তু পরীক্ষাতে। যে হ্যান্ডরাইটিংটা তোমার দেখলাম সেটা তুমি সাধারণ লিখতে পারো, কিন্তু পরীক্ষার সময় একটু বড় লিখবে। বাকি তোমার সব ঠিক আছে, হ্যান্ডরাইটিং ভালো আছে, উত্তরের আয়তন যতটা দরকার ততটাই দেখছি লিখেছো, তবে একটু হাতের লেখাটা বড় করবে পরীক্ষার সময়। সব থেকে ছোট হাতের লেখা মনে হয় বসুধার, বসুধাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, আজকে যে পিডিএফগুলো দেওয়া হয়েছে তাতে দেখো ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, এটা কি ক্লাস নিয়েছি? আমার যেন মনে হচ্ছে এটা আগে আলোচনা হয়েছে। দেখো, ব্লুমফিল্ডের ভাষাবিজ্ঞান চর্চার বিষয়টি নিজের ভাষায় লিখুন। এই যে ভাষাবিজ্ঞান চর্চার বিষয়গুলো আছে, বিভিন্ন ভাষাবিজ্ঞানী আছে এবং তাদের বিভিন্ন বই, এবং সেই বইগুলোতে কি কি আলোচনা করেছেন তারা কোন বিষয়টা নিয়ে, সেগুলো এগুলোতে পড়তে হবে এই জায়গাতে। ভাষাবিজ্ঞান তত্ত্ব নির্মাণে চমস্কের ভূমিকা, এবারে কি হচ্ছে, এই ভাষাবিজ্ঞানীগুলোকেই তুমি দেশ হিসেবেও পড়বে। ধরো রোমের ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস, গ্রিসের ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস, তখনও এনাদের টপিকগুলো আসবে। তাহলে তুমি একটা করলে দু জায়গায় তোমার হয়ে যাচ্ছে। কোনো না কোনো দেশের তো আছে, রোম, গ্রিস কিংবা আমেরিকা, কোনো একজনের যদি পড়ছো এখানে আলাদাভাবে, সেটা আলাদাভাবেও তোমার হয়ে গেল 7 নম্বরের জন্য কিংবা 12 নম্বরের জন্য। তার সাথে তোমার সেই ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাসেও একটা অ্যান্সার তোমার হয়ে যাচ্ছে, ওখানে একজন বিজ্ঞানীর অ্যান্সার তোমার হয়ে যাচ্ছে। তো এইভাবে পড়ো, তাহলে তোমার দুদিকে কাজে লাগবে। তো এই যে ব্লুমফিল্ড, তারপরে চমস্কি, আর দিয়েছি আর কে রাস্ক, গ্রিমের সূত্র, এখানে আর কে রাস্কটা বাদ দিয়ে বাকি তিনটেই আসার চান্স আছে। তো আর কে রাস্কটা আমি বলতে পারছি না, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু গ্রিমের সূত্র আর চমস্কি আর তোমার ব্লুমফিল্ড, এই তিনটে আমার মনে হচ্ছে 100% শিওর এই তিনটে আসবেই, সে তোমার 12তে কিংবা 7-এ। তো এই তিনটে একদম ভালোভাবে পড়ে যাও, যদি কঠিন লাগছে তো বারবার পড়ো, দেখো সহজ লাগবে। যেটা কঠিন লাগবে না সেটা বারবার পড়বে, এক মনে যখন পড়বে তখন দেখবে আস্তে আস্তে সহজ লাগছে। আমি তোমাদের যে নোটটা দিয়েছি সেখানটা ধরেই আলোচনা করছি, কারণ তাহলে সুবিধা হবে, হয়তো নোটটা কঠিন লাগছে। লিওনার্দো ব্লুমফিল্ড জন্মসাল দেখো 1887, সাল ওয়াইজ এই যে ভাষাবিজ্ঞানী তাদেরকে পারলে সাজাবে, আর নইলে আমি পারলে একটা ছক তোমাদের করে দেবো।
আচ্ছা, PGBG2 এর শর্ট কোয়েশ্চেন দিয়েছে তোমাদের? ওখানে কোনো ছক আছে লেখকদের, বিজ্ঞানীদের ছক, তাদের বইয়ের নাম? মনে হয় একটা ছক আছে, দেখবে ওই ছকটা একটু দেখবে, কারণ ওখানে দেখবে বিজ্ঞানীদের নাম থাকবে, সাল থাকবে, তাদের বইয়ের নাম থাকবে, ওই জায়গা থেকে প্রশ্ন আসবে। তারপরে এখানে বড় প্রশ্ন তো পাচ্ছই, শর্ট কোয়েশ্চেন আলাদা করে করতে হচ্ছে না। তো লিওনার্দো ব্লুমফিল্ড 1887-তে জন্ম, 1949-এ মৃত্যু। তার আবির্ভাবের সময়কালটা তাহলে বিংশ শতাব্দী হচ্ছে, মানে 1900 সালের পরেই আবির্ভাব ধরে নাও। তো 1900 থেকে একবারেই 49 পর্যন্ত, 1949 এটা তার আবির্ভাবের ক্ষেত্র বা সেই মুহূর্তটা, তাহলে তাকে আমরা বিংশ শতাব্দীরই বলবো, ঊনবিংশ বলবো না। 1800-র ওদিকটা ধরছি না, 1900 থেকেই ধরছি। তাহলে বিংশ শতাব্দীর একজন মার্কিন ভাষাবিজ্ঞানী, জন্মসাল তোমার মনে নেই, ভুলে গেছো, ঠিক আছে? তাহলে লিওনার্দো ব্লুমফিল্ড হচ্ছে বিংশ শতাব্দীর একজন মার্কিন ভাষাবিজ্ঞানী। এডওয়ার্ড সাপি এবং তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী দুই মার্কিন ভাষাবিজ্ঞানীর একজন ছিলেন। ল্যাঙ্গুয়েজ গ্রন্থটা তার লেখা একটা গ্রন্থ, কিন্তু ল্যাঙ্গুয়েজ নামে অনেকে গ্রন্থ লিখেছে। কে কে লিখেছে দেখবে শর্ট কোয়েশ্চেনের ছকে দেওয়া আছে। তো এটা একটা সুবিধা, তবে সালগুলো অন্য হবে। ল্যাঙ্গুয়েজ নামেই অনেকেই গ্রন্থ লিখেছে ভাষাবিজ্ঞানে, কিন্তু সালগুলো আলাদা আছে। তো সেটা একটু খেয়াল করবে। যদি সাল মনে না থাকে তবুও তো ল্যাঙ্গুয়েজ নামটা মনে রাখবে, যে ল্যাঙ্গুয়েজ গ্রন্থটা লিখেছে লিওনার্দো ব্লুমফিল্ড, আরও যারা যারা লিখেছে সেগুলো মনে রাখবে একটু। সালটা যদি ভুলে গেছো তাহলে ছেড়ে দাও, ওটা লেখার দরকার নেই, ভুল লেখার চেয়ে না লেখা ভালো। কিন্তু গ্রন্থের নামটা লিখলে ভালো হয়, কারণ লিওনার্দো ব্লুমফিল্ড তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ, এই দুটো একদম জয়েন্ট করে নাও। লিওনার্দো ব্লুমফিল্ড বিংশ শতাব্দী, গ্রন্থের নাম ল্যাঙ্গুয়েজ। এবার তোমার কি জানতে হবে যে তিনি ওই বইতে কী নিয়ে আলোচনা করেছেন। যেগুলো কঠিন প্রশ্ন না, সেগুলো এভাবেই পড়তে হয়। লেখকের নাম, কোন শতাব্দীর ভাষাবিজ্ঞানী, তার গ্রন্থের নাম, গ্রন্থের সালটা যদি পারো মনে রাখবে 1933 সালে। বিংশ শতাব্দীর ছিলেন যখনই বলছো তখনই জানবে যে 1900 সালের পরে তার গ্রন্থটা হবে। গ্রন্থটি প্রকাশের পর প্রায় 3 দশক ধরে ভাষাবিজ্ঞানের আদর্শ পাঠ্যপুস্তক হিসেবে পরিগণিত হয়, মানে সেটা মানুষ ভাষাবিজ্ঞানের জন্য কাজে লাগিয়েছিলেন। এক মিনিট একটু wait। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ব্লুমফিল্ড তার ল্যাঙ্গুয়েজ যে গ্রন্থটা রয়েছে সেখানে তিনি কী নিয়ে আলোচনা করেছেন সেটা তোমাকে দেখতে হবে। ব্লুমফিল্ড ভাষায় একটি সাধারণ ও অনুপুঙ্খ তত্ত্ব নির্মাণে আগ্রহী ছিলেন। অবশ্যই ভাষাবিজ্ঞানমূলক তার গ্রন্থটা, এবং সেখানে তিনি কী করেছেন 1914 সালে ভাষা নিয়ে তার প্রথম গ্রন্থে তিনি ভিলহেম ফুন্টের ধারণাগত কাঠামোর অভ্যন্তর থেকে ভাষার তত্ত্ব নির্মাণের প্রয়াস নেন। অর্থাৎ তার পূর্বে আরেকজন আলোচনা করেছেন ভাষাবিজ্ঞান নিয়ে, কে, তার নাম হচ্ছে ভিলহেল্ম ভুন্ট। তো এনার সম্পর্কে আলাদা করে তোমার প্রশ্ন যদি আসে তার জন্য আমি এটা নিয়ে একটা আলাদা নোট দিয়ে দেবো। তো এই ভিলহেম ভুন্টের যে তোমার ধারণাগত কাঠামো যেটা নিয়ে তিনি আলোচনা করেছেন, সেটাকেই আবার সেই ভাষার তত্ত্ব নির্মাণে তিনি প্রয়াসী হয়েছিলেন, কে না তোমার ব্লুমফিল্ড। তো কেউ আলোচনা করছে কোনো ক্ষেত্র নিয়ে, পরবর্তীকালে সেটাকে নিয়ে আলোচনা করছেন আরেকজন, এরকম অনেক পাবে, অনেক বিজ্ঞানীর নাম পাবে। পরে আরও আছে তোমার, যেমন আর কে রাস্ক আছে, আর কে রাস্ককে নিয়ে পরবর্তীকালে তার তত্ত্বকে নিয়ে আলোচনা করেছিলেন গ্রিম। কিন্তু আর কে রাস্কের থেকে গ্রিম যে আলোচনা করেছিলেন সেটা আরও বেশি প্রচার হয়েছিল, তো সেটাকে গ্রিমের সূত্র বলা হয়। তো যাই হোক, এইভাবে কোনো বিজ্ঞানীর আলোচনার ক্ষেত্র থেকে আরও একজন সেটাকে নিয়ে আলোচনা করছেন, এরকম অনেক বিজ্ঞানীর পাবে। তো যেটা হচ্ছে এখানে ভিলহেম ভুন্ড, তার যে ইয়েটা তোমার ধারণাগত কাঠামোর যে বিষয়টা, সেটা থেকে ভাষার তত্ত্ব নির্মাণে প্রয়াসী হচ্ছিলেন ব্লুমফিল্ড। কিন্তু 1920-এর দশকে তিনি ওই কাঠামোটি বর্জন করে ভাষাবিজ্ঞানকে আচরণবাদের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তিনি বক্তার মানসিক সংগঠনের অস্তিত্ব সম্পূর্ণ উপেক্ষা করেন। মানসিক সংগঠন বলতে আমাদের মনের যে ক্রিয়া বিক্রিয়াগুলো, সেটার সঙ্গে তোমার ব্যাকরণের যে দিকটা বা ভাষার দিকটা
ভাষার যে কাঠামো বা গঠনগত দিকটা সেটার সঙ্গে তিনি দুটোকে আলাদা করে দেখাচ্ছেন। যেমন এবং বলেন যে মানুষের মুখের উচ্চারিত ভাষার বিভিন্ন ধ্বনি, শব্দ ও বাক্যের কাঠামো উদ্ঘাটনই ভাষাবিজ্ঞানের গবেষণার একমাত্র বিষয়। মনের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। মনের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। তিনি মানসিক দিকটা মানুষের এবং ভাষার দিকটা, একটা ভাষার আভ্যন্তরীণ যা কিছু বিষয় থাকে সেখানে শব্দরূপ, ধাতুরূপ, কাঠামো, যা তোমার আছে, অন্বয়গত বিষয় যা কিছু আছে ভাষার ক্ষেত্রে, সবগুলোকে তিনি আলাদা করে দেখাচ্ছেন। গবেষণার একমাত্র বিষয় কিন্তু এইগুলোই। মানসিক দিক বা মানুষ কিভাবে সেগুলো ব্যবহার করছে বা মানুষ কিভাবে সেগুলোকে গ্রহণ করছে সেগুলোকে তিনি বর্জন করছেন। মানসিক দিকটাকে আলাদা করে তিনি শুধু ভাষার দিকটাকে নিয়ে আলোচনা করছেন তার গ্রন্থে। বলো। হ্যাঁ, ভাষার ব্যবহার্য দিকটা দেখো, ব্যবহারিক দিকটা মানুষ যেরকমভাবে ব্যবহার করছে, একটা শব্দের বিভিন্ন ধরনের অর্থ প্রয়োগ করতে পারে। মানে আমি একটা শব্দ বললাম, সেই শব্দটা দু জায়গায় দু রকমের অর্থ মানে মানুষ নেয়। এটাও তো হয় না অনেক সময়। তো অভিমান শব্দটা কোথাও আমরা একটা অনুযোগ অনুরাগের একটা বিষয় হিসেবে ধরি। আবার অভিমান বললে যদি রাজস্থান দিকে যাই না, তো অভিমান শব্দটা একটা আলাদা অর্থ আছে, ওইদিকে ওইদিকে একটা ক্রোধ আছে। তাহলে মানসিকগত দিকটাকে বিচার করা হবে না, অভিমানের যেটা মূল সূত্র ধরে আসলেই অভিমান শব্দটার অর্থ কী, ব্যাকরণগত দিক থেকে ভাষাগত দিক থেকে বিচার করা, মানুষের মনে কিভাবে নিচ্ছে সেটা নয়। তো মানসিক দিকটাকে উপেক্ষা করা হচ্ছে, শুধু মূল সূত্র ধরে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, মানে তার পুরোপুরি উৎস থেকে কাঠামো পর্যন্ত যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা তিনি করছেন। ভাষাটাকে একটা আলাদা বিষয়ে তিনি করছেন, মানুষের মানসিক দিকটার থেকে মানে বিচ্যুত করেই বলা যায় এক এক প্রকার। তিনি বলছেন মনের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। এবারে এটা নিয়ে আরও অনেক দ্বন্দ্ব আছে। অনেকে বলবেন যে মনের সাথে তো ভাষার সম্পর্ক থাকবেই, কারণ মানুষ প্রথম ভাষাটা কিভাবে এলো, অটোমেটিক তো আসেনি ভাষাটা। ভাষাটা তো প্রথমে কি ছিল, তোমার মনের ভাব ছিল, ভাবটাকে প্রকাশ করার জন্য মানুষ লিখতো, ছবি আঁকতো, চিত্রলিপি যেটাকে বলা হতো। প্রথমে ভাব লিপি, তারপর চিত্রলিপি। চিত্রলিপি থেকে এই যে আমরা এখন যে লেখাগুলো লিখছি সেই লিপিগুলোতে বিবর্তন ঘটেছে। মানসিক দিকটা অনেকে স্বীকার করে, অনেকে অস্বীকার করে। তিনি অস্বীকার করেছেন। ব্লুমফিল্ডকে তাহলে তোমাদেরকে লিখতে হবে যে তিনি মানুষের ওই যে মনের সঙ্গে যে ভাষার একটা সম্পর্ক সেটাকে তিনি কিন্তু মেনে নেননি, তার গ্রন্থে সেটাকে তিনি স্থান দেননি। তিনি কি করেছেন, শুধুমাত্র মানুষের মুখের উচ্চারিত ভাষার যে ধ্বনি, শব্দ, যে কাঠামোগুলো রয়েছে, অন্বয়গত যা কিছু রয়েছে, বাক্য থেকে শুরু করে সব কিছুকে তিনি সেগুলো নিয়ে মানে গবেষণা করেছেন, মানসিক দিকটাকে তিনি উপেক্ষা করেছেন। ব্লুমফিল্ড মনে করতেন যে সমস্ত ভাষিক সংগঠন নির্ণয় করার জন্য ধ্বনি ও অর্থকে সংযোজনকারী ক্ষুদ্রতম একক তথা রূপমূল পর্যায়ে বিশ্লেষণ শুরু করতে হয়। রূপমূল আশা করি জানো, রূপমূল কাকে বলে, বলতে পারবে কেউ? রূপমূল বা রূপিম। ক্ষুদ্রপূর্ণ অর্থ ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, মানে ছোট হবে সব থেকে এবং সেটা একটা অর্থ থাকবে। যেমন যেমন যদি বলি বাড়িটা, বাড়িটা যদি বলি, এখানে টা শব্দটা বাদ দিয়ে দিলাম, তাহলে একটা যদি বলি তাহলে বাড়ি হবে। বাড়ি হচ্ছে তোমার একটা রূপিম বা রূপকল্প। আর টা শব্দটা দিলে এখানে দুটো রূপিম বা রূপকল্প হচ্ছে, একটা স্বাধীন একটা পরাধীন। টা শব্দটা যেহেতু একা ব্যবহার হতে পারে না, তার জন্য একটা পরাধীন রূপকল্প। আর স্বাধীন রূপকল্প হচ্ছে বাড়ি, বাড়িটা। টোটাল এখানে দুটো রূপকল্প, একটা স্বাধীন একটা পরাধীন। স্বাধীন রূপকল্পকে মুক্ত রূপকল্প বলা হয় বা রূপিম বলা হয়, আর পরাধীন রূপকল্পকে বদ্ধ রূপিম বা রূপকল্প বলা হয়। এগুলো তো আগে আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রগুলোকে তিনি আলোচনা করছেন একদম শুরু থেকে, সেই রূপকল্প দিয়ে, ধ্বনি দিয়ে বা ধ্বনিকল্প দিয়ে, রূপ বা রূপকল্প দিয়ে তিনি আলোচনা করছেন শুরু থেকে। রূপমূল থেকে কিভাবে ধ্বনির ক্ষুদ্রতম একক ধ্বনিমূল, মানে রূপকল্পের থেকে আরও টুকরো যদি করা হয় তাহলে তো ধ্বনিমূল হয়ে যাচ্ছে না, বা ধ্বনিকল্প হয়ে যেটাকে বলি আমরা, ধ্বনিমূল এবং বৃহত্তর ভাষিক একক যেমন শব্দ, পদগুচ্ছ, বাক্য ইত্যাদি নির্ণয় করা যায়। মানে একদম তিনি শুরু থেকেই আলোচনা করছেন ধ্বনি, প্রথমত ধ্বনি, তারপর ধ্বনিকল্প,
তারপরে রূপকল্প, তারপরে শব্দ, তারপরে পদ, তারপর বাক্য। এইভাবে তিনি একদম ধরে ধরে ব্যাকরণের দিকটাকে তার গ্রন্থে, ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি আলোচনা করেছেন। তো ধ্বনি আর ধ্বনিকল্প এই দুটোর মধ্যে তফাৎ কি আছে বলতে পারবে কেউ? ধ্বনি আর ধ্বনিকল্পের তফাৎ কি? তফাৎ তো নিশ্চয়ই আছে না? সমস্ত ধ্বনিকেই ধ্বনিকল্প বলা যায় না, কিন্তু হ্যাঁ, আর সমস্ত ধ্বনিকল্পকে আমরা ধ্বনি বলবো। যে কোনো ধ্বনিকল্প, ককে যদি ধ্বনিকল্প বলি তাহলে সেটাকে ধ্বনিও বলতে পারি আমরা। কিন্তু কোনো একটা ধ্বনি যদি একটা ধ্বনি হয়, তাকে আমরা ধ্বনিকল্প বলবো না, ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত না তার প্রমাণগুলো পাবো। যেমন ন্যূনতম শব্দজোড়ের সন্ধান আছে, মুক্ত বৈচিত্র্য আছে, বিভিন্ন যে মূলত 4টা আছে না বৈশিষ্ট্য, কি কি আছে বলতো? একটা ধ্বনিকল্প নির্ণয়ের সূত্র কি কি আছে, 4টা বৈশিষ্ট্য কি কি? হুম হুম তো এই 4টার ভিত্তিতে আমরা যে বর্ণটাকে পাবো বা ধ্বনিটাকে পাবো সেটাকে ধ্বনিকল্প বলবো। মানে একসঙ্গে পেলে দুটোকে পাবো, হয়তো ক আর প একসঙ্গেই পেলাম, যেহেতু ন্যূনতম শব্দজোড় সন্ধান করলে এই দুটোকে আমরা শব্দে ব্যবহার করতে পারছি, ক আর প। যদি বলি পাল, পয়াকার লো পাল, আর ক দিয়ে কয়াকার লো কাল, এখানে আল হচ্ছে ন্যূনতম শব্দজোড়। ক আল কাল, প আল যোগ করলে পাল হয়। তাহলে এই দুটো একে অপরের কি হচ্ছে না, তোমার পরিপূরক অবস্থানও আছে এদের মধ্যে, মুক্ত বৈচিত্র্য যদি মেলে সব কিছু দেখবে মিলিয়ে গেছে। তাহলে ককে আর পকে দুটোকে আমরা ধ্বনিকল্প বলতে পারবো। আর ধ্বনি কাকে বলি? ধ্বনি আমরা সবগুলোকেই বলি, যেটা উচ্চারণ করছি, ক খ গ ঘ, এগুলো হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, অ আ হর্ষি দীর্ঘি, এগুলো হচ্ছে স্বরধ্বনি। ধ্বনি সবগুলোই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। কিন্তু ধ্বনিকল্পগুলোকে সবগুলোকে আমরা ধ্বনিকল্প বলতে পারি না। 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র বা বৈশিষ্ট্য ধরে আমাদেরকে ধ্বনিকল্প প্রমাণ করতে হয়। ধ্বনিকল্পের সংখ্যা ধ্বনির মতো অতগুলো নয়, কম হবে তার থেকে। মানে ধ্বনির সংখ্যা বেশি হবে, ধ্বনিকল্পের সংখ্যা সবসময় কম হবে, এটা মনে রাখবে। তো সেই যে তত্ত্বগুলো যেগুলো আগে তোমরা পড়েছো, আগে বিষয়গুলো, সেইগুলোই ব্লুমফিল্ড ভালোভাবে তার গ্রন্থে আলোচনা করছেন। কোন গ্রন্থে? তার ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। ব্লুমফিল্ড রূপমূল তত্ত্ব ও বাক্য তত্ত্ব শাখায় সমৃদ্ধ তত্ত্ব নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। তার তত্ত্বগুলি প্রায় অবিকৃতভাবেই পরবর্তীকালে সঞ্জননী ব্যাকরণে গৃহীত হয়। সংবর্তনী, সঞ্জননী, ব্যাকরণ দেখবে তোমাদের টপিক আছে। সংবর্তনী মানে যেটাতে পরিবর্তন হচ্ছে, আর সঞ্জননী মানে সংজাত, মানে যেখানে শব্দ, পদ, ধ্বনি সবার যে মেল বন্ধন। তাহলে সংবর্তনী, সঞ্জননী, ব্যাকরণ, এটা তোমাদের টপিক আছে দেখবে। তো ব্লুমফিল্ড কি করছেন, এগুলোকে মানে যেটা আলোচনা করেছেন সেটা পরবর্তীকালে সঞ্জননী ব্যাকরণে গৃহীত হয়েছে এবং আমরা সেটা দ্বারা সমৃদ্ধ হচ্ছে, এখনও ব্যবহার হচ্ছে সেই তত্ত্বগুলো। রূপমূল তত্ত্বে ব্লুমফিল্ড বিভিন্ন ধরনের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের ওপর সচেতনভাবে মনোযোগ দেন। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, ধ্বনি পরিবর্তন তোমরা পড়েছো। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন মানে ধ্বনিগত, আর রূপতাত্ত্বিক মানে শব্দ রূপগত, যার ফলশ্রুতিতে আধুনিক রূপধ্বনি মূলগত প্রতিষ্ঠা হয়, মূল তত্ত্ব প্রতিষ্ঠা হয়। বাক্যতত্ত্বে ব্লুমফিল্ড উপাদান কাঠামো এর তত্ত্বের ভিত্তি স্থাপন করেন। তো এটা 7 নম্বরে বেশি এসে থাকে, উত্তরটা 7 নম্বরের থেকে বেশি করা আছে। 12 নম্বরে তোমার কি বললাম না, মোটামুটি তোমাকে 300 থেকে 350 শব্দ লিখতে হবে, আর 7 নম্বর 150 শব্দ। তো এখানে দুটো প্যারা ধরলে মোটামুটি 150 শব্দ আছে, আর টোটালি ধরলে 250-300 শব্দ এমনি তৈরি করা আছে। দেখো ব্লুমফিল্ডে ভাষাবিজ্ঞান চর্চার যে বিষয়টা, এটা কিন্তু আসবে, খুবই ইম্পর্ট্যান্ট আছে। পড়ে যাবে, বারবার পড়বে, কঠিন লাগলে দেখবে সহজ হয়ে গেছে বিষয়টা। এবারে দেখো, একটা পড়ার ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় জানতে হয়, মানে সেটা নিয়ে পড়াশোনা করতে হয়। এখানে তুমি যদি সঞ্জননী ব্যাকরণ জানো না, এখানে তুমি যদি রূপকল্প, ধ্বনিকল্প জানো না, তাহলে তো কঠিন লাগবে। তো তার আগে যেগুলো ক্লাসে আগে হয়ে গেছে সেগুলোকে একবার রিপিট করে নেবে। রূপকল্প কাকে বলে, ধ্বনিকল্প কাকে বলে, নির্ণয় সূত্রগুলো কি কি আছে, তারপরে তোমার এই যে সঞ্জননী ব্যাকরণ বলতে কী বোঝায়, সংবর্তন বলতে কী বোঝায়, সংবর্তনও আগে আলোচনা হয়েছে।
তো সেইগুলো তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে এই বিষয়গুলোকে আরও সহজ লাগবে। তো যে যে শব্দগুলো তোমার কঠিন লাগছে সেই শব্দগুলো সম্পর্কে আগে তোমাকে জানতে হবে। হ্যাঁ, এই যে সংবর্তনী সঞ্জননী তত্ত্ব আলোচনা, প্রশ্ন একটা আসতে পারে যে সংবর্তনী সঞ্জননী তত্ত্ব সম্পর্কে আলোচনা করুন। সেটার উত্তর যেটা হবে ভাষাবিজ্ঞান তত্ত্ব নির্মাণে চমস্কির ভূমিকা, এটারও উত্তর একই হবে। কারণ সেই সংবর্তনী সঞ্জননী যে তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করেছিলেন চমস্কি। আর ব্লুমফিল্ড সঞ্জননী তত্ত্বে তার আলোচনাটা গৃহীত হয়েছিল। ঠিক আছে। আর যদি বলা হয় সংবর্তনী সঞ্জননী তত্ত্ব তাহলে সেটা হবে তোমার চমস্কির আলোচনা করতে হবে, আর আলাদাভাবে চমস্কির প্রশ্ন দিতে পারে। তো তাহলে ব্লুমফিল্ড এবং তার পরবর্তীকালে চমস্কি এই বিষয়ে আলোচনা করেছিলেন। চমস্কি কে ছিলেন? ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ডের ছাত্র নোয়াম আব্রাহাম চমস্কি বা নোয়াম চমস্কি বলা হয়। তাহলে যার সম্পর্কে আমি আলোচনা করলাম এতক্ষণ, ব্লুমফিল্ড, লিওনার্দো ব্লুমফিল্ড, তারই একজন ছাত্র হচ্ছে তোমার আব্রাহাম চমস্কি বা নোয়াম আব্রাহাম চমস্কি বা নোয়াম চমস্কিও বলা হয়। তো সেই চমস্কি কি আলোচনা করেছিলেন না, তিনি সংবর্তনী সঞ্জননী তত্ত্ব আলোচনা করছিলেন। সংবর্তন বলতে কি বোঝায় এটা কি বলতে পারবে? আগে তো আলোচনা হয়েছে। সংবর্তন কি? বাক্যের সংবর্তন যদি বলি, সংবর্তন মানে কি? পরিবর্তিত রূপ, কোনো একটা বাক্যের পরিবর্তন ঘটালাম আমি, ঠিক আছে, সেটাকে সংবর্তন বলবো এক কথাতে। সংবর্তন আগে হয়নি। হুম। হ্যাঁ, আচ্ছা, সংবর্তন ভাগগুলো মনে আছে? অধগঠন অধিগঠন কাকে বলে এটা জানো তো? হুম। হুম, একটা আন্বয়িক দিক আর একটা বাহ্যিক দিক। ঠিক আছে, এগুলো কিন্তু রিপিট করতে হবে নইলে ভুলে যাবে। মানে অধিগঠন বলতে কি বোঝায়, অধগঠন বলতে কি বোঝায়, সংবর্তন কি আছে, সংবর্তনের শ্রেণীগুলো, বাক্য বিগর্ভন, বাক্য বিগর্ভন মনে আছে কারো? বাক্য বিগর্ভন একটা বাক্যের মধ্যে আরেকটি বাক্যকে প্রবেশ করানো, সেটাকে বলা হয় বাক্য বিগর্ভন। আমরা যেরকম ইয়ে করি না তোমার যৌগিক বাক্য করি না, সেরকমই যৌগিক বাক্যে কি হয়, একটা বাক্যের মধ্যে মূল বাক্যে আরেকটা বাক্যে প্রবেশ হয়ে গেল, কিংবা দুটো সমান ধরনের বাক্য যোগ করে দিলাম। বিগর্ভনের ক্ষেত্রেও সেরকমই, একটা বাক্যের মধ্যে আরেকটা বাক্যকে প্রবেশ করানো, বিগর্ভিত। পরবর্তীতে যে বাক্যটা নতুন বাক্য তৈরি হয় দুটো বাক্য মিলে, সেটাকে বলা হয় বিগর্ভিত বাক্য। তো বাক্য বিগর্ভন ছোট্ট করে প্রশ্ন আসতে পারে, বাক্য বিগর্ভন কাকে বলে দুটি উদাহরণ দিন। তুমি দুটো উদাহরণ লিখতে পারবে, এটা মনে হয় নোট দিয়েছি। হ্যাঁ, এগুলো ব্যাপারগুলো কি না, এগুলো তোমার না পড়লে না ভুলে যাবে, আজকে পড়লে মনে থাকবে, 1 মাস ছেড়ে দিলে আবার ভুলে যাবে। তো এগুলো বারবার পড়তে হবে, যতদিন পর্যন্ত মনে থাকছে তারপর আবার পড়তে হবে, রিপিট করতে হবে। তো এখানে দেখো, ভাষাবিজ্ঞানী ব্লুমফিল্ডের ছাত্র নোয়াম আব্রাহাম চমস্কি বর্ণনামূলক ভাষা পদ্ধতিতে কাজ করতে গিয়ে তিনি কোন ক্ষেত্রটাকে বেছে নিয়েছেন? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের ক্ষেত্র তো 3টে আছে, কি কি বলতো? ভাষাবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র 3টে রয়েছে না? হুম। হুম। তাহলে বর্ণনামূলক বা গঠনমূলক ভাষাবিজ্ঞান যেখানে আমরা শব্দ, বাক্য, ধ্বনি, মানে গাঠনিক দিকগুলোকে আলোচনা করো, তার জন্য এটাকে গঠনমূলক ভাষাবিজ্ঞানও বলা হয়। তুলনামূলকে দুটো ভাষার তুলনামূলক আলোচনা হয়, আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে একটা ভাষার উৎস থেকে শুরু করে ইতিহাস সব কিছুই আলোচনা হয়।
গঠনমূলক ভাষাবিজ্ঞান বলতে গেলে এক কথায় মানে ভাষার ব্যাকরণের দিকটাকে আলোচনা করা হয়, ঠিক আছে? তো এগুলো সব তুলনামূলক ভাষাবিজ্ঞানই আলোচনা হচ্ছে, আজকে যে নোটগুলো দেওয়া আছে সব তুলনামূলক ভাষাবিজ্ঞানই দেখো আছে। শেষেরটা আছে তোমার তুলনামূলক বলছি, গঠনগত বা বর্ণনামূলক, শেষেরটা তুলনামূলক পাবে একটা। তো এখানেই তোমার বর্ণনামূলক বা গঠনমূলক ভাষাবিজ্ঞান নিয়ে কাজ করেছেন। আর বিংশ শতাব্দী তিনিও ছিলেন, তবে তিনি ব্লুমফিল্ডের ছাত্র ছিলেন। 1997 খ্রিস্টাব্দে প্রকাশিত সিনট্যাকটিক স্ট্রাকচার গ্রন্থে চমস্কি ভাষা বিশ্লেষণের 3টি মডেলের কথা বলেন। দেখো তাহলে চমস্কির গ্রন্থের নাম হচ্ছে সিনট্যাকটিক স্ট্রাকচার। গ্রন্থগুলোর কিন্তু নাম মনে রাখতে হবে, এগুলো শর্ট কোয়েশ্চেনও আসবে, আর তাদের নিয়ে যখন আলোচনা করবে তখন কিন্তু লিখতে হবে। তো সিনট্যাকটিক স্ট্রাকচার গ্রন্থে চমস্কি ভাষাবিজ্ঞানের 3টে মডেলের কথা বলেছেন। 3টে মডেল, সেই 3টে ভাগ কি কি আছে? সীমাবদ্ধ অবস্থার ব্যাকরণ, পদগুচ্ছ সংগঠনাকরণ আর সংবর্তনী ব্যাকরণ। 1965 খ্রিস্টাব্দে চমস্কির অ্যাসপেক্ট অফ থিওরি অফ সিনটেক্সট গ্রন্থটি প্রকাশিত হয়। তাহলে দেখো চমস্কির দুটো গ্রন্থ আছে, একটা সিনট্যাকটিক স্ট্রাকচার, একটা অ্যাসপেক্ট অফ থিওরি অফ সিনট্যাক্স। এই দুটো গ্রন্থ মনে রাখতে হবে, একটা তোমার হচ্ছে 1957 সালে আর পরবর্তীটা হচ্ছে 1965 সালে। এগুলো শর্ট কোয়েশ্চেনে ছকে দেখবে আছে দেওয়া। এই গ্রন্থে তিনি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত সংবর্তনী ব্যাকরণের একটি পূর্ণাঙ্গ রূপদান করেন। তাহলে তিনি প্রথম যে গ্রন্থটা লিখেছিলেন সংবর্তনী ব্যাকরণ, সেটার দ্বিতীয় খণ্ড বলতে পারো এই গ্রন্থটাকে, মানে সেটাকেই পূর্ণাঙ্গ রূপদান করলেন। সিনট্যাকটিক স্ট্রাকচার গ্রন্থটাকেই দ্বিতীয়বার আরও ডিটেলসে লিখলেন, অ্যাসপেক্ট অফ থিওরি অফ সিনট্যাক্স বলে তৃতীয় গ্রন্থটি তিনি প্রকাশ করলেন। সেখানে তিনি বলেছেন, বাক্য গঠনের কতকগুলি নির্দিষ্ট নিয়মের সাহায্যে বিভিন্ন ধরনের বাক্য নির্মাণ সম্ভব। বাক্য গঠনের কতকগুলি নির্দিষ্ট নিয়মের সাহায্যে বিভিন্ন ধরনের বাক্য নির্মাণ সম্ভব। মানে বাক্য গঠন করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমরা সাধারণভাবে তো এমনিই জানি যে বাক্য গঠন করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। কি কি নিয়ম আছে বলতে পারবে কেউ? বাক্য নির্মাণের শর্ত কি কি আছে বলো দেখি, কার মনে আছে? বাক্য নির্মাণের শর্ত 3টে শর্ত আছে না প্রধান? হ্যাঁ, ওটা তো ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে তোমার, কি বলা হয় তোমার ওটাকে, আসক্তি বলা হয়। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টে মনে আছে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টে হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। কারো মনে নেই? এগুলো আবার পড়তে হবে তোমার। চাকরির পরীক্ষা যদি তোমরা দাও, এসএসসি, প্রাইমারি, নেট, সেট, যাই পরীক্ষা দাও, এগুলো পড়বে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা তো পড়বেই, এটা তো আসেই। কিছু একটা শব্দ দিয়ে দেয় যে গরু আকাশে ওড়ে, বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে মানা হয়নি? আকাঙ্ক্ষা, আসক্তি নাকি যোগ্যতা, কোনটা হবে বলো তো দেখি? হ্যাঁ, এটা যোগ্যতাটা মানা হয়নি, কারণ কথাটার মধ্যে কোনো মানে অর্থই নেই। বাক্য হতে পারে এখানে তোমার, আকাঙ্ক্ষা মিটিয়ে গেছে, আসক্তিও মিটিয়ে গেছে, কিন্তু যোগ্যতা হয়নি। কারণ গরু আকাশে তো ওড়ে, এটা ওড়ে না, এটা আমরা সবাই জানি। তাহলে যোগ্যতাটা হারাচ্ছে। আকাঙ্ক্ষা বলতে কি হচ্ছে না তোমার শোনবার ইচ্ছা, যেটা মানে আমি বললাম এই যে বলছি পাখি আকাশে ওড়ে, এটা তো ঠিক শব্দটা, কিন্তু আমি বললাম পাখি আকাশে, এটা বলে থেমে গেলাম, ওরে শব্দটা বললাম না। এই যে শোনবার যে আগ্রহ একটা থাকছে, সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে তোমার ওই যে পদগুলো, পদগুলো কে কার পরে বসবে, কিভাবে বসবে, মানে গঠনের দিকটা, সেটাকেই বলা হচ্ছে আসক্তি। মানে সুশৃঙ্খল পদবিন্যাস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আসক্তি। তাহলে এই 3টে হচ্ছে বাক্য নির্মাণের শর্ত বা প্রধান 3টি শর্ত। আসতেই পারে তোমাদের এই পেপারের পরীক্ষাতেও এগুলো আসতে পারে, যে বাক্য নির্মাণের 3টি শর্ত আলোচনা করুন। তো এখানে তোমার চমস্কি কি বলছেন যে বাক্য গঠনের কতকগুলি নির্দিষ্ট নিয়মের সাহায্যে বিভিন্ন ধরনের বাক্য নির্মাণ সম্ভব। এই অসংখ্য বাক্য নির্মাণ করার বিষয়টিকে তিনি বাক্য সঞ্জানন বলে
উল্লেখ করেছেন। সঞ্জনন বলতেই সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যেখানে পদ, শব্দ এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করা এবং কে কার পরে বসছে সেটাকে নির্ধারণ করা। যে ব্যাকরণ এই জাতীয় বাক্য তৈরির নিয়মগুলিকে সুগ্রন্থিত করে তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। সংজাত করা মানে আচ্ছা, সংজাত করা শব্দটির অর্থ কি? কারো জানা আছে? হ্যাঁ হ্যাঁ, সংজাত বা সংযম মানে সাজিয়ে, ওই যে বললাম না সুশৃঙ্খল পদবিন্যাস, কে কার পরে বসবে, কিভাবে বসবে, নিয়ম মেনে। আমরা একটা বাক্যের যে পদগুলো সেগুলো তো সাজিয়েই বসাই না। মানে আমি কাল কলেজে যাব, এটা তো পরপর আছে। আমি হচ্ছে তোমার বিশেষ্য, একদম শেষে আছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। যাব কলেজে কাল আমি, এভাবে যদি বলি কেউ হয়তো বুঝে গেল, কিন্তু নিয়মটা তো ঠিক হলো না। না, বোঝার জন্য হলো কিন্তু আসলে বাক্যটা তার নিয়ম কিছু মানলো না। এই যে সংযোজন করছি, সাজাচ্ছি, এই বিষয়টাকেই বলা হচ্ছে সঞ্জননী ব্যাকরণে, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়। তো তাহলে এখানে সেটাও সংজ্ঞাটাও দেওয়া আছে। এই অসংখ্য বাক্য নির্মাণ করার বিষয়টিকে তিনি বাক্য সঞ্চালন বলে উল্লেখ করেছেন। যে ব্যাকরণ এই জাতীয় বাক্য তৈরি নিয়মগুলিকে সুগ্রন্থিত করে তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। এবার সংবর্তনী যদি এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, সংবর্তন মানে পরিবর্তন যেগুলো হয়, মানে সেখানে কোনো একটা বাক্য আছে সেটাকে আমি পরিবর্তন করলাম সেই বাক্যটাকে, সেটা হচ্ছে সংবর্তন। আর সঞ্জনন মানে হচ্ছে সাজানো গোছানোর ব্যাপার। তাহলে সংবর্তনী সঞ্জননী যে ব্যাকরণ সেটা নিয়ে আলোচনা করছেন তোমার চমস্কি তার গ্রন্থে। সঞ্জননী ব্যাকরণের পদ্ধতিগুলো তিনটি কক্ষে ব্যাখ্যা করা যায়। তিনি কি বলেছেন? আন্বয়িক কক্ষ, ধ্বনিগত কক্ষ, শব্দার্থগত কক্ষ। আন্বয়িক কক্ষ নিয়ে দেখো আলোচনা করা আছে। আন্বয়িক কক্ষে বাক্যের কতগুলি বিমূর্ত গঠন থাকে। বাক্য বলতে একটি গঠনগত শৃঙ্খলকে বোঝায়। গঠনগত শৃঙ্খল বলতে কে কার পরে বসবে সেই জিনিসটা, শৃঙ্খলা বজায় রাখবে। এই গঠনগত শব্দ শৃঙ্খল হলো কতকগুলি ধ্বনির ক্রমান্বয়ে উচ্চারিত রূপ। শব্দগুলো তো ধ্বনির সমন্বয় হবে, যেমন রাম বড় ভালো ছেলে। এখানে শব্দগুলি সাজিয়ে যে গঠনগত শৃঙ্খল তৈরি করা হয়েছে তাই হলো বাক্য। মানে সুশৃঙ্খল পদবিন্যাস যে কথাটা বলা হচ্ছে, যেটা বাক্য নির্মাণের শর্তে আমরা দেখতে পাই আসত্তির ক্ষেত্রে, আসত্তি যেটাকে বলা হয়। এখানে দেখো সেখানে ধ্বনিগুলোকেও সাজিয়ে দেখানো হয়েছে টুকরো টুকরো করে, ধ্বনি শৃঙ্খল দিয়ে, শব্দ শৃঙ্খল দিয়ে একটা পদ গঠিত হয়ে একটা বাক্য তৈরি হচ্ছে। শব্দ আর পদের মধ্যে তফাৎ কি বলতে পারবে কেউ? শব্দ আর পদের মধ্যে তফাৎ কি আছে? আমরা একই অর্থে ব্যবহার করি মাঝে মাঝে। এই বাক্যটিতে পদ বাক্যে ব্যবহৃত হয়, শব্দকে বাক্যে ব্যবহার করা যায় না। শব্দকে আগে পদে পরিণত করতে হয়, তারপরে বাক্যে ব্যবহার করা যায়। তার সঙ্গে বিভক্তি অ্যাড করতে হয়, সেটা শূন্য বিভক্তিও হতে পারে বা বিভিন্ন বিভক্তি হতে পারে। তো আন্বয়িক কক্ষটা তারপরে আছে দেখো ধ্বনিগত কক্ষ, শব্দার্থ কক্ষ একসঙ্গে দেওয়া আছে। ধ্বনিগত কক্ষে আন্বয়িক সূত্রের দ্বারা গঠিত যে বাক্যকে শব্দ শৃঙ্খল হিসেবে পাওয়া যায় সেই বাক্যে ধ্বনিগত দিকটিকে নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে বাক্যের অর্থগত দিকটিকেও ব্যাখ্যা করা হয়। ধ্বনিগত কক্ষ ও শব্দার্থগত কক্ষ হলো ব্যাখ্যামূলক। আন্বয়িক কক্ষে প্রত্যেক বাক্যের জন্য একটি অধগঠন ও একটি অধিগঠন থাকে। বাক্যের অধগঠন অধিগঠন তোমাদের আগে আলোচনা করেছি। অধগঠন শব্দার্থ তত্ত্বগত এবং অধিগঠন ধ্বনিগত ব্যাখ্যা করে। এইগুলো আগেই আলোচনা হয়েছে, অধিগঠন কাকে বলে, অধগঠন কাকে বলে, এখানে তোমার সেগুলোকে আলোচনা করতে হবে। তারপরে চমস্কির একটা ছক আছে দেখবে তিনটে তত্ত্ব নিয়ে, সেই ছকটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ব্যাকরণ তত্ত্ব, ভাষাবোধ, ব্যাকরণ বাক্য গঠন তত্ত্ব আর বাক্য ব্যবহার তত্ত্ব। কোন তত্ত্বের মধ্যে কি কি পড়ছে সেই ছকটা একটু মনে রাখতে হবে। এটা আলোচনা করতে হবে না, তবে কিন্তু মনে রাখতে হবে ছকটা। এই যে প্রশ্নটা ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, এটা তো হয়ে গেছে বলছো। টিকা জাতীয় প্রশ্ন যেগুলো আছে এগুলো 7 নম্বরে এসে থাকে। ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস যখন পড়বে, রোম, গ্রিস, আমেরিকা, তখন বিভিন্ন বিজ্ঞানীর নাম পাবে।
যেরকম অ্যাডওয়ার্ড সেপি, এটা তো আলাদা করে মনে হয় দিইনি, অ্যাডওয়ার্ড সেপিটা ভালো করে করতে হবে, ওটাও ইম্পর্টেন্ট আছে। আর কে রাস কাছে গ্রিমের সূত্র আছে, এই চমস্কি আছে, এদের কিন্তু আলাদা আলাদা করে 7 নম্বরের প্রশ্ন এসে থাকে। আর ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস যখন করবে তখনও সেই বিজ্ঞানীগুলোর নাম আসবে, বিভিন্ন দেশের, রোমের, আমেরিকার বা গ্রিসের যদি হয়ে থাকে তারা, তখন তাদের ওখানে তুমি আলোচনা করতে পারো। মানে একটা পড়লে তোমার দুই দিকেই লেখা যাচ্ছে। ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস, ওগুলো কিন্তু 18 নম্বরের প্রশ্ন। গ্রিস, রোম, আমেরিকা, এই তিনটে থেকে 100% শিওর তুমি কমন পাবে। তিনটে করে নেবে, 18 নম্বরের একটা প্রশ্ন তোমার হয়ে গেল, কারণ ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে একটা বড় প্রশ্ন আসবে 18 নম্বরে। তো সেটা তুমি তিনটে যদি করো তাহলে একটা কমন পেয়ে যাবে। তো সেই তিনটে আগে ভালো করে নিতে হবে তোমাকে। গ্রিস, রোম, আমেরিকা। এমন হতে পারে যে তিনটের মধ্যে তুমি দুটো কমন পেয়ে গেলে, একটা 12তে পেয়ে গেলে, একটা 18তে পেয়ে গেলে। তাহলে ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাসটা কিন্তু ভালো করে করো। তুমি যখন জেনেই যাচ্ছ যে একটা কমন পাবোই শিওর তিনটে থেকে, তাহলে ওই তিনটে ভালো করে করবে। আর এই বিজ্ঞানীগুলো যেগুলো বললাম, চমস্কি, ব্লুমফিল্ড আর তোমার গ্রিমের সূত্র, এটা থেকেও 100% শিওর কমন পাবে। তাহলে যেগুলো যেগুলো জানতে পারছো এগুলো কিন্তু করো, এগুলো মানে সহজ। বাকি যেগুলো রয়েছে সেগুলো তো পারবেই। সংবর্ধন কাকে বলে, ধ্বনিকল্প, রূপকল্প, তারপরে কারক, বাক্যের শ্রেণীবিভাগ, প্রশ্নবোধক বাক্য বা তোমার ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ, এগুলো তো সহজ প্রশ্ন, এগুলো পারবেই, এগুলো কমন ধরে রাখো। না এলেও অসুবিধা নেই, এলে তো পাচ্ছই। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু আগে করো, কঠিনগুলো আগে করো, সহজগুলো তো জানাই আছে। আর টার্গেট রাখবে শেষ চ্যাপ্টারটাকে। একদম শেষে তোমাদের কি চ্যাপ্টার আছে বলো তো, দেখি কার মনে আছে। একদম শেষ, হ্যাঁ, ওইখান থেকে একটা তোমার আসবে 12-18তে। তো মানে একটা শিওর আছে। এবার এমনও হয় যে 12তেও এসেছে, 18তেও এসেছে, তাহলে ওই জায়গাটা তো সহজ। রসবাদ, ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ। তার হয়তো 7 নম্বরে এলো যে কুন্তকাচার্যের বক্রোক্তিবাদ প্রসঙ্গে আলোচনা করুন। ওটা তুমি তো একদম কমন প্রশ্ন আর সহজ প্রশ্ন। বক্রোক্তিবাদ একদম সহজ, কঠিন জিনিস নয়। বক্রোক্তি অলঙ্কার পড়েছো, আর ওটা আলোচনাও করেছি আমি। তো এমন এমন টার্গেট রাখো যেগুলো তোমার কাছেও ভালো লাগবে, আর তুমি জেনেই আছো যে এগুলো কমন জিনিস, এগুলো আসছে। তো ওই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। মানে ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে প্রচুর কমন প্রশ্ন আসে। তারপর বাকিগুলো তো আছেই। কেন বলছি, কারণ দেখো আমি যদি পরীক্ষা দিতাম তো টার্গেট ওগুলোকেই রাখতাম, যেগুলোকে করতে হবে। ভাষা বিজ্ঞান চর্চার ইতিহাস যদি আমি ভালো করে তিনটে পড়ে নিই তো একটা 18 নম্বর হয়ে গেল আমার। আর 7 আর 12 টার্গেটের দিকে আমি কি বললাম, ওই 2-3 জন বিজ্ঞানীকে পড়ে নাও। আর এই যে শেষের চ্যাপ্টারটা যেহেতু সহজ আছে, ওটাকে টার্গেট রাখো, ওখান থেকে করবে। যে কোনো একটা বাদ আসবে, রসবাদ, ধ্বনিবাদ বা বক্রোক্তিবাদ, তিনটের মধ্যে যে কোনো একটা 12তে আসবে, আর 7-এ তো আসছেই। তো 7-12 দুটোর জন্য হয়ে যাচ্ছে তোমার। এটা থেকে কমন পাবে, আর আগে থেকে জানতেও পারবে যে এই প্রশ্নগুলো আসছে। আমি তো বলেও দিচ্ছি, আর সালের কোয়েশ্চেন থেকে প্রচুর কমন আসে। মানে গত বছর পর্যন্ত সালের কোয়েশ্চেন রিপিট হয়েছে। তো আর কে রাস, দেখো 1811 সালে, মানে এখন যাদের আলোচনা করলাম ভাষা বিজ্ঞানে, ব্লুমফিল্ড আলোচনা করলাম, তার ছাত্র চমস্কিকে আলোচনা করলাম, তাদের থেকেও আরও আগের, তাদের থেকেও আগের, মানে বিংশ শতাব্দীর আলোচনা করলাম তো, দুজন ভাষা বিজ্ঞানীর কথা, একজন ব্লুমফিল্ড আর একজন চমস্কি। এবারে আলোচনা করছি দেখো ঊনবিংশ শতাব্দীর। ঊনবিংশ শতাব্দীর হচ্ছে আর কে রাস্ক, এবং ওখানে দুজন আলোচনা করলাম, ব্লুমফিল্ড আর তার ছাত্র চমস্কি। এখানে আর কে রাস্ক আলোচনা করব, তার ছাত্রের মতনই গ্রিন, তিনি কি করেছেন, তাকেই অনুসরণ করেছেন। তো এবারে এইখানে কিন্তু মানে গঠনমূলক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান নয়, এটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞান কোনটা না, তোমার যেখানে একই ভাষা বংশজাত কোনো একটা ভাষা বংশ ধরো, বারে একটা ভাষা বংশের সঙ্গে আরেকটা ভাষা বংশের মানে ইতিহাস বা তাদের সূত্র ধরে, ঐতিহাসিক সূত্র ধরে তাদের দুজনের মধ্যে তুলনামূলক আলোচনা। এক সময় তো ভাষাগুলো তো একটাই ছিল না। ধরো আর্য ভাষা ভাষার গোষ্ঠীর মানুষ, আর্য ভাষা একটাই ছিল, সেখান থেকে মানে ইন্দো ইউরোপীয় শাখা থেকে তারপরে তিনটে হয়ে গেল, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, স্তর হয়েছে তিনটে সেই ভাষা। এরপর নব্য ভারতীয় আর্য ভাষা থেকেই বিভিন্ন ভাষায় চলে এসেছে।
বাংলা, অসমিয়া, ওড়িয়া এগুলো একটা ভাষাতেই কিন্তু ছিল, মাগধীতে ছিল, এগুলো একটাতেই ছিল। তারপরে সেটা থেকে আরও ভাগ হয়ে অন্য অন্য জায়গায় চলে গেছে। তার জন্য এই ভাষাগুলোর সঙ্গে মিল রয়েছে দেখবে। উড়িয়া ভাষার সঙ্গে বাংলা, অসমিয়ার মিল রয়েছে, কেননা এগুলো একই ভাষা বংশজাত, একই জায়গা থেকে এসেছে। প্রথমে একটাই ভাষা ছিল, সেটা থেকে ক্ষেত্রগুলো আলাদা হতে হতে মানুষগুলো অন্য জায়গায় যেতে যেতে ভাষাগুলো একটা মৌলিক রূপ ধারণ করেছে। ফলে এক একটা ভাষা হিসেবে বিবেচ্য হচ্ছে এখন। উড়িয়া আলাদা, অসমিয়া আলাদা, বাংলা আলাদা। কিন্তু এই ভাষাভাষী মানুষগুলোর কাছে তুমি গেলে তাদের ভাষার অনেক কিছু বুঝতে পারবে। লেখার ক্ষেত্রে নয়, লিপির ক্ষেত্রে নয়, বলার ক্ষেত্রে ধ্বনিগত দিকে অনেক মিল আছে। তো এই যে দুটো ভাষার আলোচনা করব আমি, যে এদের মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। কীরকম মিল অমিলটা আছে না, আমি যদি প উচ্চারণ করি তো ওরা ফ উচ্চারণ করছে, আমি যদি ব উচ্চারণ করছি সেটাকে ওরা ভ উচ্চারণ করছে। এটা বাংলা ইংরেজির মধ্যে আমরা মিল পাবো। দেখো, আমরা প দিয়ে পিতা বলি, ওরা এফ দিয়ে ফাদার বলে, প ফ। আমরা ব দিয়ে যে শব্দটা দেখবো সেটা হয়তো ওখানে ভ দিয়ে বলছে, মানে বিএইচ দিয়ে বা ভি দিয়ে বলছে। তাহলে নিশ্চয়ই এই ভাষাগুলো এক সময়, কোনো একটা সময়ে একই বংশ থেকে এসেছে। এদের মধ্যে কিছুটা বিভেদ বা পার্থক্য হয়েছে, সেই তুলনামূলক যে আলোচনাগুলো, সেগুলো তুলনামূলক ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে আলোচ্য বিষয়। তো তিনটে আলোচনার ক্ষেত্র বললাম ভাষাবিজ্ঞানে, একটা তুলনামূলক, একটা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, আর একটা হচ্ছে তোমার গঠনমূলক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এখন যেগুলো আলোচনা করলাম চমস্কি এবং ব্লুমফিল্ড, ওগুলো ছিল বর্ণনামূলক বা গঠনমূলক ভাষাবিজ্ঞানের আলোচনা। আর এবারে হচ্ছে তোমার তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনা। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কোনটা? ঐতিহাসিক ভাষাবিজ্ঞান হচ্ছে যেখানে কোনো একটা ভাষার একদম গোড়ার ইতিহাস জানবো আমরা। বাংলা ভাষা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তখন আমাদেরকে সেই পৃথিবীর ভাষা গোষ্ঠীগুলো সবগুলোকে জানতে হবে, 10টা টোটাল। সেখান থেকে প্রধান হচ্ছে ইন্দো ইউরোপীয়, সেটা থেকে আবার বেরোচ্ছে শাখা ইন্দো ইরানীয়, সেখান থেকে আবার আসছে। তাহলে বাংলা ভাষা পড়তে গেলে আমাদেরকে তার ইতিহাস জানতে হচ্ছে একদম শুরু থেকে। ওই আলোচনাগুলো হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। আর তুলনামূলক ভাষাবিজ্ঞানে দুটো ভাষা বংশের বা ভাষা নিয়ে তুলনামূলক আলোচনা। আর গঠনমূলক হচ্ছে ব্যাকরণের দিকটা। তাহলে এটা যেটা এখন আলোচনা করছি, আর কে দাস, তিনি হচ্ছেন তুলনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে তিনি আলোচনা করছেন। তার ক্ষেত্রটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্র। তার 1811 খ্রিস্টাব্দে প্রাচীন নর্স ও প্রাচীন ইংরেজি ভাষার ব্যাকরণ প্রকাশ করেন তিনি। তবে তুলনামূলক ভাষাতত্ত্বের ক্ষেত্রে তার আসল সংযোজন হলো তার পরবর্তী গ্রন্থ প্রাচীন নর্স বা আইসল্যান্ডিক ভাষার উৎস সন্ধান বিষয়ক গবেষণা। গ্রন্থটা দেখো, বিষয়টা ইংরেজিতে লেখা আছে ব্র্যাকেটে। 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থে তিনি প্রথম দেখান যে টিউটনিক বা জার্মানিক শাখার, দুটো একটা শাখারই নাম জার্মানিক, টিউটনিক একটা শাখায়, টিউটনিক বা জার্মানিক শাখার ভাষার ধ্বনি এবং ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্যান্য শাখার ভাষার ধ্বনির মধ্যে একটা নিয়মিত বিধিবদ্ধ পার্থক্য আছে। পার্থক্য আছে কিন্তু সেটা নিয়মিত। নিয়মিত বলতে একই রকম, মানে পার্থক্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একই ধারা। তো সেটা কী রকম আছে না, দেখো এখন একটা উদাহরণ আমি যেটা বললাম সেটাই দেখো এখানে দেওয়া আছে। ইন্দো ইউরোপীয় শাখার ভাষায়, ইন্দো ইউরোপীয় শাখার কতগুলো ভাষা আছে, সব ভাষাগুলোর কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। ইন্দো ইউরোপীয় ভাষার শাখার যেখানে প মানে পি, পি দিয়েই প হয় আমাদের, হয় সেখানে টিউটনিক ভাষায় উষ্ম ফ হয়, মানে এফ, মানে যেটা আমরা প উচ্চারণ করব সেটা জার্মানিক বা টিউটনিক ভাষাতে ফ হবে। অর্থাৎ আমরা পিতা বা পিতৃ বলি প দিয়ে, মানে পি দিয়ে, সেটাকে ফাদার বলা হচ্ছে। সংস্কৃতে বলা হয় পিতৃ, গ্রিক ভাষায় বলা হয় পতের, আর ল্যাটিন ভাষায় পেটার, পেটার বলি না, পেটার্নাল আঙ্কেল, সেই পেটার, কিংবা জার্মানি ভাষায় বলা হয় ফেডার বা ফাদার। খেয়াল করে দেখো, এক ভাষা বংশগুলো কিন্তু আলাদা আলাদা, ভাষাগুলো আলাদা আলাদা, কিন্তু তাদের মধ্যে মিল বা অমিল কোথা থেকে আসছে? অমিল আছে কি না, তাদের পয়ের জায়গায় ফ উচ্চারণ হচ্ছে। আরও তোমরা শব্দ দেখবে, খুঁজে দেখবে, বাংলার সঙ্গে ইংরেজি তুলনা করবে, দেখবে এরকম আছে, যেটা আমরা প দিয়ে বলছি যেটা সেখানে জার্মানি ভাষায় বা ইংরেজি ভাষাতে ফ দিয়ে বলা হচ্ছে, সংস্কৃতে প দিয়ে বলা হচ্ছে, বাংলাতে প দিয়ে বলা হচ্ছে, ইংরেজিতে ফ দিয়ে বলা হচ্ছে, মানে এফ দিয়ে, পিটাকে তারা এফ উচ্চারণ করছে।
তো তাহলে সংস্কৃত, গ্রিক, ল্যাটিনে যেটা প হবে সেটা জার্মান ভাষাতে ফ হবে। অর্থাৎ পরিবর্তনটি কি হচ্ছে, বর্গের প্রথম বর্ণস্থানে দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণস্থানে চতুর্থ বর্ণ। মানে আমরা কয়ের জায়গায় যদি বলি গ, আর ঘয়ের জায়গায় তোমার তারপরে কয়ের জায়গায় গ বলছি, কয়ের জায়গায় তোমার খ, আর গয়ের জায়গায় ঘ। প্রথমের জায়গায় দ্বিতীয় বর্ণ উচ্চারিত হচ্ছে আর দ্বিতীয়র জায়গায় চতুর্থ বর্ণ বা চতুর্থ ধ্বনি নিয়মিতভাবে দেখা যাচ্ছে। পার্থক্য আছে কিন্তু একটা নিয়মিত আছে, যে এরকমই হবে, ওটা নিয়মিত, ওটা মানে মিল বলতে পারো বা বৈশিষ্ট্য বলতে পারো। যেমন পাঁচ, আমরা বলছি পাঁচ, প, সংস্কৃতে পঞ্চ, প। খেয়াল করে দেখো ইংরেজিতে বলা হয় ফাইভ, ফ। তাহলে প সংস্কৃত বাংলাতে বলছি, ইংরেজিতে জার্মানিতে ফ বলা হচ্ছে ফাইভ। বাংলাতে আমরা যদি বলি ভাই, এই সংস্কৃতে বলি যদি ভ্রাতা, তো ভ হচ্ছে, আর ইংরেজিতে ওখানে ব হয়ে যাচ্ছে, জার্মানিতে ওখানে ব হয়ে যাচ্ছে, ব্রাদার। খেয়াল করে দেখো, তাহলে একটা নিয়মিত কিন্তু ভাবেই পার্থক্যটা লক্ষ্য করা যাচ্ছে। এইটা আর কে রাস প্রথম দেখিয়েছিলেন, যে ভাষা বংশগুলো একসময় হয়তো একই ভাষা বংশজাত ছিল, তার জন্য এইভাবে ভাষাগুলোর একটা নির্দিষ্ট বা নিয়ম মেনে পার্থক্যগুলো কিন্তু হয়েছে, আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। পটা ফয়ের দিকে চলে গেছে, বটা ভয়ের দিকে চলে গেছে। কোনো একটা জায়গায় কোনো একটা ভাষাভাষী গোষ্ঠী একসঙ্গে বসবাস করত এবং তারা আস্তে আস্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদের ভাষাগত যে মিলগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করছে, কিন্তু কিছুটা অস্তিত্ব রয়ে গেছে যেগুলো এখানে মানে বোঝা যাচ্ছে সেই নিয়মিত দিকটাকে। তো তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা যে কিছু উদাহরণ তিনি দিয়েছেন, সেগুলো মিলগুলো পাচ্ছি আমরা বাংলা ভাষার সঙ্গে, সংস্কৃত ভাষার সঙ্গে, মানে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা তার সঙ্গে যে জার্মানিক ভাষা বা টিউটনিক ভাষা রয়েছে তার সঙ্গে যে মানে নিয়মিত যে পার্থক্যগুলো বা তুলনাগুলো তিনি দেখাচ্ছেন এখানে। এরপরে দেখো গ্রিমের সূত্র। গ্রিমের সূত্র আলাদা কিছুই নয়, আর কে রাস, হ্যাঁ এটা আমার মনে হয় এটা গ্রন্থের নাম হবে না, কারণ এটা মনে হয় যেটা আমি উপরে লিখেছি না প্রাচীন নোটস, এক মিনিট দাদা, হ্যাঁ হ্যাঁ এটা গ্রন্থের নাম হবে। বাংলাতে যেটা লেখা আছে প্রাচীন নোটস বা আইসল্যান্ডিক ভাষার উৎস সন্ধান বিষয়ক গবেষণা, এটাই বাংলাতে করা হয়েছে, গ্রন্থটার নাম ব্র্যাকেটে দেওয়া আছে, ইংরেজিতে যেটা আছে, ইংরেজি ভাষা নয় কিন্তু এটা তোমার জার্মানিক ভাষায় হবে সম্ভবত। ব্র্যাকেটে যেটা আছে ওটা গ্রন্থের নাম হবে, উচ্চারণটা দেখো অন্যরকম আছে। যদি মনে না থাকে তাহলে বাংলায় লিখবে, বাংলায় লিখবে যে প্রাচীন নর্স বা আইসল্যান্ডিক ভাষার উৎস সন্ধান বিষয়ক গবেষণা বা গবেষণামূলক তিনি গ্রন্থ রচনা করেছেন, এইভাবে লিখবে। গ্রিমের সূত্র কি? গ্রিমের সূত্র বলতে আর কে রাস যেটা আলোচনা করেছেন সেটাই গ্রিমের সূত্র। ঠিক আছে, কিভাবে না গ্রিম, গ্রিম কিন্তু ওটাই আলোচনা করেছেন, আর কে রাস যেটা আলোচনা করেছেন সেটাই গ্রিমের সূত্র। তুমি আর কে রাসটা ভালো করে পড়ো, ওটা তুমি গ্রিমের সূত্রতে দিতে পারবে। তো গ্রিমের সূত্রটা বেশি ইম্পর্টেন্ট আছে। রাস ধ্বনিগত পরিবর্তন সম্পর্কে যে তথ্য দেন এবং জার্মান অধ্যাপক জ্যাকব গ্রিম, গ্রিম সূত্র ও উদাহরণ সহযোগে তারই বিস্তারিত ব্যাখ্যা দেন। মানে এর আসল নাম হচ্ছে জ্যাকব গ্রিম। তার যে সূত্র, কি বিষয়ক সূত্র, এই যে ধ্বনিগত পরিবর্তন নিয়ে আলোচনা করলেন আর কে রাস, সেটাকে তিনি ব্যাখ্যা করেছিলেন। গ্রিম তার ব্যাকরণে প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে বিভিন্ন ভাষা থেকে নেওয়া শব্দের এক দীর্ঘ তালিকা দিয়েছিলেন। কীরকম তালিকা? যে তালিকাটা এর আগে আর কে রাসকে দেখলেন যে কিভাবে পটা ফ হয়ে যাচ্ছে, বটা ভ হয়ে যাচ্ছে বা ভটা ব হয়ে যাচ্ছে, সেরকম তালিকা দিয়েছেন, শব্দ তালিকা বা ধ্বনি তালিকা দিয়েছিলেন কে না গ্রিম। তার কোথায় দিয়েছিলেন? তার গ্রন্থের ব্যাকরণের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে বিভিন্ন ভাষা থেকে নেওয়া শব্দের এক দীর্ঘ তালিকা দিয়েছিলেন, যেখানে তিনি গ্রিক, লাতিন, জার্মান, ইংরেজি সহ বিভিন্ন ভাষার ধ্বনির তুলনামূলক আলোচনার সাহায্যে প্রমাণ করার চেষ্টা করেন যে জার্মান ও অজার্মান ভাষার ধ্বনি পরিবর্তন অত্যন্ত নিয়মিত। জার্মান ভাষা এবং অজার্মান বলতে
ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে ভাষাগুলো রয়েছে সেগুলো অজার্মান বা টিউটনিক সেগুলো নয়, সেগুলোর মধ্যে মিল রয়েছে। মিল বলতে মিলও ঠিক বলা যাচ্ছে না, এটাকে তুলনা বলা হচ্ছে, কারণ পটা ফ হয়ে যাচ্ছে, এটা তো মিল নয়, কিন্তু একটা নিয়মিত তুলনা রয়েছে কিন্তু, মানে একই রকম সবগুলোর ক্ষেত্রে একই রকমই আছে। প দিয়ে যে শব্দগুলো সেগুলো ফ দিয়েই হচ্ছে, যেগুলো ব দিয়ে শব্দ সেগুলো ওর ক্ষেত্রে ভ দিয়েই হচ্ছে, মানে একদিক থেকে নিয়মিত ওটাকে মিলও বলা যায়, নিয়মিত আছে, কিন্তু কিছুটা এখানে তুলনামূলক আলোচনা তিনি করেছেন। তুলনামূলক আলোচনা মানে কিন্তু পার্থক্য নয়, তুলনামূলক আলোচনা মানে মিল এবং অমিল, সাদৃশ্য প্লাস বৈসাদৃশ্য ইকুয়াল টু হচ্ছে তুলনামূলক আলোচনা। জার্মান ভাষার ব্যঞ্জনগুলি সম্পর্কে আলোচনা করতে গিয়ে গ্রিম প্রত্যক্ষ করেন যে এগুলি ইন্দো ইউরোপীয় সমপর্যায়ে ব্যঞ্জনধ্বনি থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে, আর সে পরিবর্তন অবশ্যই ধ্বনিগত এবং নিয়ম মাফিক। মানে আমি একটু আগেই বললাম না যে পটা ধরো ফ হয়ে যাচ্ছে, তো সেটাকে তো পার্থক্য বলবো না, হ্যাঁ পরিবর্তন বলবো, পটা ফ হয়ে গেছে, পরিবর্তন, এটা পার্থক্য নয়। এইগুলোই তুলনামূলক বিষয়, যে হ্যাঁ একটা নিয়মিত পরিবর্তন ঘটেছে, কিন্তু সেটাই তিনি এখানে দেখাচ্ছেন। গ্রিম এটিকে জার্মানিক ধ্বনি পরিবর্তন বলেছেন। পরবর্তীকালে এই পরিবর্তনের নাম দেওয়া হয় গ্রিমের সূত্র, গ্রিমস ল। তাহলে গ্রিমের সূত্র বলতে আমরা বুঝবো আরকে রাস্ক যেটা প্রমাণ করেছিলেন সেটাকেই গ্রিম কি করেছেন আরো বিস্তারিতভাবে আলোচনা করেছেন যুক্তি সহকারে, সেটাকেই গ্রিমের সূত্র বলা হয়। তাহলে আরকে রাস্ক আর গ্রিমের সূত্র একসঙ্গে পড়বে। এই সূত্রে প্রথম উদ্ঘাটন করেন ভাষাতত্ত্ববিদ রাস্ক বা রাসমুস, আর এটিকে দৃষ্টান্তবহুল করে মজবুত করেন জ্যাকব গ্রিন, তাই এটি গ্রিমের সূত্র নামে বেশি পরিচিতি লাভ করে। 1819 খ্রিস্টাব্দে গ্রিমের জার্মান ব্যাকরণের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। যে গ্রন্থটা জার্মান ব্যাকরণ সেটা ব্র্যাকেটে দেখুন নাম লেখা আছে। বইটির নাম জার্মান ব্যাকরণ হলেও আসলে বইটি শুধু জার্মান ভাষার ব্যাকরণ নয়, এটি হলো জার্মানিক অর্থাৎ টিউটনিক শাখার ভাষাগতিক, স্ক্যান্ডিনেভীয়, ইংরেজি, ফ্রিজিও, ওলন্দাজকে ডাচ বলা হয়, ও জার্মান ভাষার তুলনামূলক ব্যাকরণ। মানে তিনি নাম দিয়েছেন জার্মানিক ব্যাকরণ, কিন্তু এখানে সব ভাষাগুলোর, এই যে ভাষাগুলোর নাম বললাম সেগুলোর তুলনামূলক আলোচনা হয়েছে, এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এগুলো কোনো এক সময় একই ভাষা বংশগত ছিল, তার জন্য এদের মধ্যে কিন্তু ধ্বনিগত মিল রয়েছে। 1822 খ্রিস্টাব্দে এই গ্রন্থের যে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় তাতে গ্রিম তার ধ্বনি পরিবর্তনের নিয়ম ব্যাখ্যা করেন। আধুনিক ভাষাতত্ত্বের প্রতিষ্ঠায় আখ্যা দেওয়া হয় জার্মান অধ্যাপক জ্যাকব গ্রিমকে, তবে ভাষাতত্ত্বের আলোচনায় রাস্কের কাছে গ্রিম অনেকাংশেই ঋণী। পরবর্তীতে রাস্ক গ্রিমের সূত্রের ব্যতিক্রম উদাহরণ বের করেন এইচ গ্রাসম্যান। তো তাহলে রাস্ক এবং গ্রিমের সূত্র এই দুটো একসঙ্গে করবে, বিষয়টা একই আছে, যেটাই প্রশ্ন আসবে সেটাই লিখবে। আর কে রাস্ক এলেও বিষয়টা একই হবে, গ্রিম হলেও। আচ্ছা, এক মিনিট আমি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিই, নইলে আবার ভুলে যাবো আমি। দেখো সেন্ড করে দিয়েছি। তো এই পেপারে বেশি আর বাকি নেই, তোমার 4-5টা মতো বাকি আছে, সেগুলো অ্যান্সার দিয়ে দেবো। আর আলোচনা করতে 3-4টা কিন্তু বাকি আছে, যেগুলো নোট দিয়ে দিয়েছে কিন্তু আলোচনা করা হয়নি। মানে বিশেষ করে যেটা প্রথম চ্যাপ্টার আছে ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস, যে চ্যাপ্টারটা আছে সেটাই আলোচনা করা হয়নি। তো তোমরা পরীক্ষা দেবে, 4-5 দিন সময় নেবে, বেশি সময় নাও না। আর ওই প্রথম চ্যাপ্টারটাকে বাদ দিয়েই তোমার প্রশ্নগুলো দেওয়া হবে, মানে যেগুলো হয়েছে তার মধ্যে থেকে, মানে যেগুলো ক্লাস হয়েছে সেগুলোর মধ্য থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। যেরকম পরীক্ষা দিয়েছিলে 44 নাম্বার, সেরকম 44 নাম্বারেরই হবে, মানে 18 নম্বরের একটা, 12 নম্বরের একটা, আর 7 নম্বরের দুটো। পরীক্ষা দিলে আশা করি বুঝতে পারছো যে কীরকম নাম্বার পেতে পারো, কোন কোন বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। যেগুলো বললাম সেগুলো মনে করে নিয়ে নেক্সট পরীক্ষাটা দাও, আশা করি ভালো হবে। আর পরীক্ষা দিলে তোমার কি হবে জানো, একটা প্রিপারেশনও থেকে যাচ্ছে। যারা পরীক্ষা দিচ্ছে না তারা এক্সাম হলে নিজের ভুলটা বুঝতে পারবে। তোমরা তোমাদের ভুলগুলো বুঝে গেছো, যে আমি লিখছি আমার হাতের লেখা কতটা স্লো, আমার কত সময় লাগছে, এটা তোমরা আগেই বুঝে গেলে যেহেতু পরীক্ষা দিলে।
আর তুমি যদি ডিরেক্ট পরীক্ষা হলে গিয়ে এগুলো অনুভব করতে, তাহলে তো তোমার একটা আক্ষেপ থেকে যেত না যে ভুল করলাম, আমাকে যদি প্র্যাকটিস করতাম ভালো হতো। তো তোমার তো পরীক্ষা দিচ্ছ, একটু সময় লাগছে, যাই হোক 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা সময়টা দিচ্ছ বলে তোমার পরীক্ষার জন্য তুমি এক ধাপ আগে এগিয়ে থাকছো। টোটাল 8 জন পরীক্ষা দিয়েছে, বাকিরা তো পরীক্ষা দেয়নি। পম্পা, তুমিও পরীক্ষা দেবে, হ্যাঁ? কোয়েশ্চেনটা তোমাকে দিয়ে দেবো। সেকেন্ড পেপারটা একটু টাফ আছে, তো পরীক্ষা দেবে এটা। তো যাই হোক, তাও 8 জন পরীক্ষা দিয়েছে। আমি বললাম যে এতটাও হবে কিনা, কারণ রেসপন্স খুব কম পাই ক্লাসে। তো তোমরা দিয়েছো পরীক্ষা, আবার একবার দাও এই পেপারটা। আশা করি একটু এগিয়ে থাকবে, বাকিদের তুলনায় এগিয়ে থাকবে যারা পরীক্ষা দিচ্ছে না। আমি তো বলবো যে তাদের থেকে বেশি নাম্বারও পাবে, কারণ তুমি নিজের জায়গাগুলো বুঝতে পারছো। আমি যেগুলো বলছি সেটা আলাদা ব্যাপার, তুমি পরীক্ষা দিতে দিতেও ফিল করবে যে আমার হাতটা কত স্লো চলছে বা স্পিড চলছে, আমি কতক্ষণ সময় নিচ্ছি। এটা তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি নিজে তো ফিল করতে পারছো কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো, সেটাও জানা যাবে। এই ব্যাপারটা পরীক্ষা দাও, দেখো পরীক্ষা দিতে গিয়ে কী কী ফেস করছো তুমি প্রবলেমগুলো, বা কতটা তুমি ভুলে যাচ্ছ। এই পেপারটা তুলনামূলক কঠিন হবে, তবে এই পেপারে নাম্বার বেশি ওঠে, লিখে এলে নাম্বার প্রচুর পাবে এই পেপারে। তো মোট কথা লিখে আসতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি আজকে তোমাদের প্রশ্নপত্রটা দিয়ে দিতে। 4-5 দিন সময় নেবে। বলো। তুমি আমাকে আচ্ছা আচ্ছা, বলো বলো কোনটা কোনটা নিয়ে। আচ্ছা বলো কোনটা কোনটা নিয়ে একটু শুনি। পম্পা কি বললে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না। হ্যাঁ অনিশা বলো। আচ্ছা, আর 12 নম্বরের 5 নাম্বারটা দেওয়া হয়নি, 6 আর 14 দেওয়া হয়েছে। আর আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ 7 নম্বরে বলো, বলো 7 নম্বরে। 3 আর 11 দেওয়া হয়নি, 4-এরটা দেওয়া হয়েছে। হুম, ঠিক আছে, যেগুলো তোমার নেই ওটা আমাকে একটু লিখে দাও আমার ইনবক্সে, গ্রুপে না, আমার ইনবক্সে লিখে দাও যে 18 নম্বরের 1-2 বা 12 নম্বরে 3-4 বা 7 নম্বরের 2-4 নাম্বারগুলো এভাবে লিখে দাও, আমি পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট সবাইকে।